আজকে রাজ্যভিত্তিক কনভেনশন, এই কনভেনশনের সম্মানিত সভানেত্রী মণ্ডলী, পরিচালক মণ্ডলী এবং অভিলিখন কমিটি, উপস্থিত শ্রমজীবী মা এবং বোনেরা এবং আমাদের সিআইগুলো বিভাগীয় এবং রাজ্য স্তরে কিছু নেতৃত্ব যারা এসছেন আপনাদের সঙ্গে উপস্থিত সকলকে প্রথম সিআইগুলোর পক্ষ থেকে এবং আমার নিজের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। সারা দেশে জীবিকা আক্রান্ত, দারিদ্রতা বাড়ছে, ধনী আরো ধনী হচ্ছে, অর্থাৎ গরিব এবং ধনীর মধ্যে যে পার্থক্যটা এটা আরো বাড়ছে। এখন স্বাভাবিক কারণেই কোনো একটা একক রোজগারে যেহেতু মানুষের আয় উপার্জন কমে গেছে, একটা পরিবারের একজনের উপার্জনের সংসার চলার কথা না, বিশেষ করে গরিব পরিবারগুলো, মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত পরিবারগুলো। মহিলারা আগে শুধু সাংসারিক কাজের মধ্যেই সীমাবদ্ধ ছিলেন, তখন আর্থিক অবস্থা হয়তো এতটা খারাপ ছিল না এখন যেভাবে সমস্যা তৈরি হয়েছে। এখন সেই পরিবার এবং ছেলে মেয়ে তাদের পড়াশোনা, স্বাস্থ্য, অনেকগুলো বিষয়, সংসারে প্রতিদিনকার যে খরচ, এগুলো চালাতে গেলে টাকা তো লাগবে, উপার্জন তো লাগবে, আয় তো লাগবে, কিন্তু কি করে সংসার চলবে? এই কারণেই আমাদের মহিলাদের এখন একটা ভালো অংশ তারা পরিবার দেখাশোনা করেও বিভিন্ন কাজের সঙ্গে নিজেদেরকে যুক্ত করেছে। এবং মহিলা শ্রমজীবীদের মধ্যে দুইটা ভাগ আছে, একটা হলো গিয়ে হোয়াইট কালার, এটা হলো গিয়ে তারও শ্রমজীবী, শ্রমদান করছেন, কিন্তু তাদের শ্রমটা বেশিটা হলো এটা হলো গিয়ে মেধা বা বুদ্ধি বিক্রি। মেধা এবং বুদ্ধি যেটা আছে সেটাকে তারা শ্রম হিসেবে ধরেন, কাজ করে সেখানে মজুরি পান বা বেতন পান। আর আরেকটা অংশ আছে শ্রমজীবীদের মহিলাদের মধ্যে, যারা গায়ে বছরে পরিশ্রম করে কাজ করে তারপরে গিয়ে সেখানে তার মজুরি বা রোজগারটা করতে হবে। সবাই শ্রমজীবী। এখন এই শ্রমজীবীদের বিজেপি সরকার ক্ষমতায় আসার পর তারা এমনিতেই মহিলাদের অধিকারে বিশ্বাস করে না, মহিলাদেরকে সম্মান দিতে জানে না, শ্রদ্ধা করতে জানে না, তাদেরকে স্বীকৃতি দিতে জানে না। তাদের স্বীকৃতি শুধু একটাই, মহিলারা শুধু সন্তান, সংসার সামলাবে, অন্য কোনো কাজের সঙ্গে যুক্ত হোক, আয় উপার্জন করুক, রোজগার করুক, এটা বিজেপি সহ্য করতে পারে। এটা তাদের মৌলবাদী দৃষ্টিভঙ্গি। RSS এর নাম শুনেছে নিশ্চয়, আমরা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ। এটা হলো মূল বিজেপিতে একটা রাজনৈতিক সংগঠন, আসলে হলো RSS এর যে কর্মসূচি, সেখানে পরিষ্কারভাবে তাদের দৃষ্টিভঙ্গি হলো গিয়ে মহিলাদের ঘর সংসার, বাচ্চা কাচ্চা, এদেরকে সামলাবে। তো স্বাভাবিক কারণে এদের কাছে মহিলারা কোনো সম্মান, মর্যাদা বা ইজ্জত তাদেরকে দেওয়া, এটা আশা করা যায়, এটা আশা করা যায়। এখন গোটা দেশে আমরা লক্ষ্য করছি মহিলারা কাজের সঙ্গে যুক্ত হয়েছে, সেই মহিলাদের জন্য কতগুলো আলাদা আইন থাকে এবং বিভিন্ন যে আইনগুলো আছে সেই আইনের মধ্যে লেখা আছে কর্মক্ষেত্রে তাদেরকে কিছু বিষয় বিশেষভাবে নজরে রাখতে হয়। সেই বিষয়গুলি কি? যেমন ধরুন
সে যেখানে কাজে আসবে তার নিরাপত্তা এবং তার পোশাক পরিচ্ছদ পাল্টানোর জন্য আলাদা একটা জায়গা দিতে হবে, আইনে আছে। তাদের জন্য পৃথক টয়লেট থাকতে হবে। তাদের শিশু সন্তান যদি থাকে, সেই শিশু সন্তান সঙ্গে নিয়ে আসবে। বাচ্চাটাকে তো মা দেখতে হবে, সে যদি বড় না হওয়া পর্যন্ত। তাহলে সেই সন্তানটা কোথায় রাখবেন? আইনে আছে তার জন্য একটা আলাদা রুম থাকবে। সেই রুমের মধ্যে কর্তৃপক্ষ বা মালিক বা ম্যানেজমেন্ট তারা সেখানে একজন আলাদা লোক রাখবেন ওই বাচ্চাগুলোকে দেখাশোনা করার জন্য। আয়া বা এই জাতীয় বা নার্স এই ধরনের লোকজন থাকবে তাদেরকে দেখাশোনা করার জন্য। এটা আইনে আছে। আইনে এগুলো অনেক কিছু আছে, কিন্তু আসলে মহিলা শ্রমিকরা এই সুযোগগুলো পায়, এই সুযোগগুলো থেকে বঞ্চিত। তারা কোথায় কি করবে না করবে সেটা যার যার ব্যক্তিগত ব্যাপার। মালিকের দায়িত্বগুলো করে না, এগুলো মালিকরা ভাবে না, চিন্তাও করে না। কাজ করা আছে তুমি কাজ করো, পোশাকে করো, না পোশাকে যাও, আমি তোমাকে দিয়ে কাজ করাবো। যেহেতু দিনের পর দিন গরিবের সংখ্যা বাড়ছে, বেকারের সংখ্যা বাড়ছে, স্বাভাবিক কারণেই কাজ পাওয়ার জন্য মানুষের হন্যে হয়ে গেছে। দেখবেন আমাদের গৃহ পরিচারিকা যারা আছে কি করবে, সংসার চলবে কি করে? সকাল থেকে বাচ্চা কাচ্চা ঘরে ফেলে বেরিয়ে যাবে, 7টা থেকে 9টা এক বাড়ি, 9টা থেকে 11টা এক বাড়ি, আবার 11টা থেকে 1টা হতে পারে এক বাড়ি। তারপরে গিয়ে বাড়িতে যায়, আবার রান্না বান্না করে, আবার বাচ্চা কাচ্চা দেখে, আবার বিকেলে ফিরে এসে তাকে কাজ করতে হবে। একটা বাড়ি থেকে যে মজুরিটা পায়, এই মজুরিতে চলবে না। তাকে সংসার চালাতে গেলে তখন 2টা-3টা কাজের সঙ্গে যুক্ত হয়। এটা মনের উপর, শরীরের উপর কত বেশি চাপ পড়ে। যেমন ধরুন বাড়িতে সন্তানটা রেখে এসছে, এটা তো একটা মনের চাপ। এবং তারপরে গিয়ে শরীরের উপর চাপ, বিশ্রাম নামে কোনো শব্দ থাকে না। সবাইকে খুশি করার পর সেটা তারপরে গিয়ে তাদের বিশ্রামের বিষয়টা। এটা এই যে অ্যাকচুয়ালি মানুষ হিসেবে যে সমমর্যাদা, এই সমমর্যাদা স্থানের কথা আমরা সবাই বলি, কিন্তু এই সমমর্যাদা এখনো দেশে সেই স্বীকৃতি আসে নাই। এবং আমাদের বিজেপি সরকার একে স্বীকৃতি দিতে রাখিও। আপনারা লক্ষ্য করছেন যাই কিছু এমনিতে আইনে বড় কিছু নেই, যাই কিছু আইনে আছে এগুলো তুলে দেওয়ার জন্য তারা এখন উঠে পড়ে লেগেছে। শ্রম কোডের নাম আপনারা শুনেছেন, অনেক আলোচনা শুনেছেন। দীর্ঘ আন্দোলন লড়াই করে অধিকার, সম্মান, মর্যাদা, ইজ্জত আমরা পেয়েছি। আমরা আমাদের মতামত প্রকাশ করতে পারবো, আমরা সংগঠিত বা সংগঠন করতে পারবো, আমরা বিক্ষোভ দেখাতে পারবো, আমরা আমাদের দাবি জানাতে পারবো, আমরা দর কষাকষি করতে পারবো। দর কষাকষি মানে সে বলবে আমি এত এত কাজ করবো, মালিক বলবেন দিতে পারবো না। এটা কি করলে দর কষাকষি। শেষ পর্যন্ত উভয় পক্ষ যখন সমঝোতায় আসে তখন কাজটা করে, তাই তো? এই যে দর কষাকষি, এটা কিন্তু আইনের অধিকার। অনেকে ভাবে বোধহয় এটা আইনের অধিকার, এটা আইনে আছে, এই অধিকার আপনার আছে, আপনার চাওয়ার অধিকার, পাওয়ার অধিকার আইনে আছে। কিন্তু এখন গিয়ে বিজেপি সরকার ক্ষমতা আসার পর আইনে এই যে অধিকারগুলো, এই অধিকারগুলো কেড়ে নিয়েছে। এই অধিকারগুলো তারা দিতে রাজি না। কেন্দ্র টাইপ পাস করিয়ে নিয়েছে 4টা কোড। শ্রমজীবী, কৃষক আন্দোলন, অন্যান্য গণতান্ত্রিক সংগঠনগুলো, হোয়াইট কালার ওয়ার্কার সহ সবাই মিলে এই যে একটা ট্রিমেন্ডাস মানে লাগাতার সংগ্রাম দেশের মধ্যে হচ্ছে, এই সংগ্রামের জন্য আইনটা করেছে। আইনটাকে কার্যকরী করতে গেলে একটা রুলস তৈরি করতে হবে। এটাকে বাংলায় বলে বিধি। কিভাবে কার্যকরী করবে তার জন্য একটা বিধি তৈরি করে, ইংরেজিতে বলে রুলস। সেন্ট্রাল গভর্নমেন্ট এই রুলসটা তৈরি করেছে। এই নিয়মগুলো বলছে এটা কার্যকরী করা যাবে না। রুলস যদি লাগু করা হয় তাহলে আমরা ধর্মঘটে যাবো। অলরেডি 2টো ধর্মঘট হয়ে গেছে। এই যে কয়েকদিন আগে যে ধর্মঘট হলো, এটার পরে গিয়ে
করিয়ে সেন্ট্রাল গভর্নমেন্ট রুলসটা জারি করতে পারেনি। কিন্তু মজার ঘটনা হলো কি চালাক তারা, যেহেতু কেন্দ্রীয় আইনটা হয়ে গেছে, রাষ্ট্রপতি সই হয়ে গেছে, নোটিফিকেশন হয়ে গেছে, কেন্দ্রীয় আইনের সঙ্গে সাযুজ্য রেখে বিজেপি শাসিত রাজ্য, কংগ্রেস শাসিত এক দুইটা রাজ্য, এই রাজ্যগুলিতে ওই আইনের সঙ্গে সাযুজ্য রেখে বিধানসভায় আইন পাস করিয়ে নিয়েছেন। এবং কেন্দ্রের সরকার রাজ্যগুলির চাপ দিচ্ছে আইন লাগু করতে হবে। কেরালার বামফ্রন্ট সরকার বলেছে আমরা করবো না, টাকা বন্ধ করে দেবে দাও, কিন্তু আমরা এই আইন পাস করাবো না, তারা করেনি, প্রচন্ড চাপ দিয়েছে। ত্রিপুরাতে এই গত কয়েকদিন আগে বিধানসভাতে কথা নেই বার্তা নেই, আইনটা পাস করে নিবে, আইন লাগু করে নিবে। মহিলাদের কাজ করা বাধ্যতামূলক হয়ে গেল, রাত্রেবেলা যদি কাজ না করেন আপনাকে মালিক ছাঁটাই করতে পারবে। সবচেয়ে এস্টাবলিশমেন্ট অ্যাক্ট, ফ্যাক্টরি অ্যাক্ট সংশোধন করে নিয়েছে আমাদের ত্রিপুরা, সংশোধন করে এখানে মহিলাদের রাত্রেবেলা মালিক যদি বলে কাজ করতে হবে করতে হবে। আমাদের প্রশ্ন হল, যেই মহিলাটা রাত্রিবেলা কাজ করবে, রাত্রিবেলা 11টা বা 12টার সময় যদি বলে তুমি বাড়ি ফিরে যাও, কাজ শেষ, যেতে পারবে? গাড়ি আছে? কোনো পরিবহন ব্যবস্থা আছে? নেই। রাত্র 10টা, 9:30, 10টার পরে অটো তো পাওয়া যায় না, কি করে দিবে? আর ফিরার পথে তার নিরাপত্তা কে দেবে? আমাদের রাজ্যে যদি আমরা ভাবি, কোনো নিরাপত্তা আছে মহিলাদের? স্বামী সামনে থেকে তুলে নিয়ে যায়, ঘর থেকে তুলে নিয়ে যায়, ধর্ষণ করে পুড়িয়ে মারে, কোন আইনের শাসন আছে কেন? কয়টা ক্ষেত্রে আসামি গ্রেপ্তার হয়? এমন দিন বাদ নেই একটা দুইটা সপ্তাহে 3টা 4টা করে ঘটনা, আমাদের 3 থেকে 4টা ঘটনা প্রকাশ্যে আসছে, নানা ধরনের ঘটনা আসছে, যেখানে নারীদের নিরাপত্তা নেই, সেখানে রাতের বেলা কি করে কাজ করার কথা বলতে পারে? আগে সরকার নিরাপত্তার ব্যবস্থা করুক, বাড়ির দায়িত্ব নিতে হবে তাকে ফিরিয়ে দেওয়ার জন্য বাড়িতে, গাড়ি থেকে পরিবহন ব্যবস্থা সবটা দায়িত্ব নিতে হয় সরকার, নামলে মালিককে, তারপরে যদি কাজ করতে পারবে, কেউ যদি ইচ্ছে করে করবে। কিন্তু এটা বাধ্যতামূলক করা যায় না। বাড়িতে বাচ্চা আছে, বাড়িতে সংসার আছে, কে দেখবে এদেরকে রাতের বেলা? তার সন্তানটা তো মাকে দেখতে চায়, মা ছাড়া সন্তানটা বড় হতে পারে? সবচেয়ে কাছের বন্ধুকে মা। স্বাভাবিক কারণে এই জায়গায় এই যে কাজটা, এই কাজটা তো মা ছাড়া সম্ভব না। কিন্তু এমন সরকার, এই সরকার এই কথা মানতে রাজি না, তারা আইন পাস করে নিয়ে সংখ্যাগরিষ্ঠতার জন্য কি করে বিধানসভা অলরেডি কার্যকরী হয়ে গেছে। এই যে শপিং মলগুলো, ফ্যাক্টরিগুলো কাজ করে যারা রাতের বেলা কাজ করে ফিরে যাবে কি করে? আগে আইনে ছিল 8টা পর্যন্ত, রাত্র 8টা পর্যন্ত। এখনকার আইনে এটা ঢুকে দিয়েছেন মাত্র 8টা থেকে সকাল 6টা পর্যন্ত মহিলাদেরকে দিয়ে কাজ করানো যাবে। আগে আইনে ছিল, এটাকে পরিবর্তন করে এখন 24 ঘন্টা আপনাকে কাজ করানোর জন্য অধিকার দিয়ে দিয়েছে। এবং নারী নির্যাতন চলছে। এই পরিস্থিতির মধ্যে এই রাজ্যে মহিলাদের নিরাপত্তা বলতে কিচ্ছু নেই। কখন কোথায় কি ঘটবে, কি ঘটবে না হবে, কোনো নিরাপত্তা নেই। পাল্লা দিয়ে বাড়ছে জিনিসপত্রের দাম, যে মজুরি পায় মজুরি দিয়ে, আর সঙ্গে রেশন শপে যে সমস্ত সুযোগ সুবিধাগুলো আগে পাওয়া যেত তার পরিমাণ কমিয়ে দিয়েছেন, এবং সঙ্গে রেশনের জিনিসপত্রের দাম বাড়িয়ে দিয়েছে। সরকার চলবে কি করে? সরকারি চাকরি বাকরি কিছু ছিল, এগুলো নেই এখন, অধিকাংশ খালি পদ করে রয়েছে, এগুলো পূরণ করে না। কাজের সফটওয়্যার ক্ষেত্র ছিল যেটা, সেটাও প্রায় বন্ধ হওয়ার পথে। সফটওয়্যার ক্ষেত্রে পাবলিক সেক্টর আন্ডারটেকিং অধিকৃত সংস্থা, ব্যাংক, বিমা,
থেকে শুরু করে কয়লা, রেল, এয়ারপোর্ট, পেট্রোলিয়াম সেক্টর, আইওসি, ভারত পেট্রোলিয়াম, হিন্দুস্তান অয়েল, এই ধরনের বা বিদ্যুৎ ক্ষেত্র, এগুলি পাবলিক সেক্টর আন্ডারটেকিং, সরকারের পরিচালিত অধিকৃত সংস্থা। এখান থেকে কেন্দ্রীয় সরকার প্রচুর টাকা আয় করতো, রাজ্য সরকারগুলো টাকা পেত, আর এগুলো এখন জলের দরে মানুষের ট্যাক্সে আমাদের পয়সায় তৈরি করার সম্পদ সব বিক্রি করে দিয়েছে। আর অল্প কিছু আছে, এগুলো বিক্রি করার জন্য সমস্ত ব্যবস্থা নিচ্ছে। আজকে ব্যাপারে কালকে সিআইইউ স্টেটমেন্ট করেছে, ইন্স্যুরেন্স, ব্যাংকিং যে সেক্টরগুলো আছে, যে পাবলিক সেক্টর আন্ডারটেকিং গুলো আছে, এখানে গিয়ে তাদের একটা নিয়ম আছে, যে চেয়ারম্যান হবে, যে ম্যানেজিং ডিরেক্টর হবে, যে জেনারেল ম্যানেজার হবে, তারপরে একটা ইন্টারনাল নিয়ম আছে, আভ্যন্তরীণ নিয়ম। এখন গিয়ে মোটিভেশন করে সেন্ট্রাল গভর্নমেন্ট বলে দিয়েছে এটা ঠিক করবে সরকার। তাহলে পাবলিক সেক্টর আন্ডারটেকিং এর কোনো অধিকার থাকবে না, সরকার ঠিক করবে, মানে বিজেপি নেতাদেরকে বসিয়ে দেবে। দেখছেন না ত্রিপুর আছে, চেয়ারম্যান, প্রধান এখানে ভোট কিছু হয়, কারোর কোনো কথা শুনে? এই যে অবস্থাটা তারা তৈরি করেছে। এখন ওয়ার্কিং উমেন যেটা, এই যে বিষয়গুলো আমি বললাম, তার মজুরি, তার কাজের অবস্থা, এই সমস্যাগুলো সিআইইউ একটা যে আন্দোলন করে, সে আন্দোলনটা কি মজুরি বৃদ্ধি, কাজের ব্যবস্থা বা অন্যান্য আন্দোলন সম্পর্কে। কিন্তু মহিলাদের যে বিশেষ কর্মক্ষেত্রে তাদের প্রতি যে নিপীড়ন, এবং কোনো কোনো কাজের ক্ষেত্রে মহিলাদের উপর নিপীড়ন হয়, তার সম্মান মর্যাদার মধ্যে হাত দেওয়া হয়, এবং কর্তৃপক্ষ সেটা হস্তক্ষেপ করার চেষ্টা করে, ম্যানেজমেন্ট। এবং কাজের ক্ষেত্রে যে তাদের একটা আলাদা নিরাপত্তা, তাদের সম্মান মর্যাদা সুরক্ষিত রাখা, এটা কিন্তু ম্যানেজমেন্টের দায়িত্ব, যিনি কাজ করান তার দায়িত্ব। কিন্তু সেখানে দেখে যায় যে অশনি কিছু ঘটনা ঘটে যেগুলো সিরিয়াস, এবং এই বিষয়গুলি দেখার জন্য লড়াইটা করবে কি, লড়াইটা করার জন্য আমরা ওয়ার্কিং উমেনের আরেকটা উইংস আমরা তৈরি করেছি। আমি কথাগুলো বললাম এই কারণে, ওয়ার্কিং উমেনের উইংস এই সমস্যাগুলো আলাদা করে চিহ্নিত করবে, মহিলাদের সমস্যাগুলো চিহ্নিত করে ওয়ার্কিং উইমেন সিআইইউ সাহায্য নিয়ে সিআইইউ এই সমস্যাগুলো নিয়ে আন্দোলন করে। শুধু মহিলাদের সমস্যাগুলো চিহ্নিত করে সিআইইউকে যুক্ত করে একা মহিলা সংগ্রাম করবে না, সংগ্রামটা করবে সিআইইউ সবাই মিলে। কিন্তু সমস্যাগুলো বিশেষভাবে দেখার জন্য, দায়িত্ব সহকারে দেখার জন্য, চিহ্নিত করার জন্য, কি ব্যবস্থা নেওয়া যেতে পারে সাজেস্ট করার জন্য, তাদের পরামর্শ দেওয়ার জন্য, সিআইইউকে সাহায্য করার জন্য এই কোঅর্ডিনেটিং কমিটিটা কাজ করবে। এই লক্ষ্যে কোঅর্ডিনেটিং কমিটি তৈরি হয়েছে। এবং আমাদের রাজ্যে শ্রমজীবী মহিলার সংখ্যা অস্বাভাবিক বাড়ছে। গ্রামে যান, রেগার ওয়ার্কার, ওয়েবের ওয়ার্কার, এখন তো আপনার এই যে বিল্ডিংগুলো তৈরি হচ্ছে শহর গ্রাম সর্বত্র দেখবেন, বিল্ডিংগুলোর মধ্যে যারা যুগালির কাজ করে প্রায় আধা দিন না হলেও 40-60 হয়ে গেছে, 40% মহিলা যুগালির কাজ করে, জলটা এগিয়ে দেওয়া, বালিটা নিয়ে দেওয়া, এবং থেকে আরম্ভ করে এমনকি প্লাস্টারিং এর কাজও করে। দেখবেন যে মহিলারা এই যে এই সমস্ত গিয়ে কনস্ট্রাকশন ওয়ার্কার, নির্মাণ শ্রমিককে বিরাট সংখ্যা আছে। না, আমরা তাদেরকে সংগঠিত করতে পারছি না, আমরা সংগঠন করতে পারছি, এটা আমাদের দুর্বলতা। এরা মজুরি দেখবেন, এখানেও কি আবার দেখবেন কিছু বৈধসত্ত্বভোগী আছে। বৈধসত্ত্বভোগী মানে কি জানেন? এটা হলো যে মালিকের সঙ্গে যিনি রাজমিস্ত্রির সর্দার মালিকের সঙ্গে চুক্তি করেছে যে এত টাকা করে পার হেড দিতে হবে। এখানে তিনি যেহেতু সর্দারি করেন, তিনি কাজও করেন না, কিন্তু তিনি করে কি সেখানে গিয়ে তার যে মজুরি, এই মজুরি থেকে একটা অংশের টাকা কেটে রাখেন। এটা কি বলবো? দালালি। আর মধ্যসত্ত্বভোগী, শুদ্ধ ভাষায় মধ্যসত্ত্বভোগী, খান বাংলায় দালালি। এখানেও কিন্তু সে বঞ্চিত হচ্ছে। আমরা তার প্রকৃত মজুরি, তার কাজের বিনিময়ে যে মজুরিটাতে পাওয়া, এই লড়াইটা আপনারা করতে পারছে না, সেখানে আমাদের একটা দুর্বলতা।
হচ্ছে তারা দেশটাই তো দালালের ভর্তি হয়ে গেছে। দেশের সরকারটাই তো এই কাজ করছে না, উপর থেকে নিচ, নিচ থেকে উপর সর্বত্র দুর্নীতি উৎপাদ হয়ে গেছে। এবং এখানে স্বাভাবিক কারণে কোনো আইন কার্যকরী হয় না, কোনো আইনের শাসন এখানে নেই, ব্যাপক দুর্নীতি চলছে। রেগার কাজ করেছে, মজুরি পায় না, টুয়েলভে কাজ করেছে, মজুরি পায় না, টাকা নাকি নাই। তোমরাই বলছো তো বক্তৃতা করে হাজার হাজার কোটি টাকা এসছে, টাকা গেল কোথায়? তারাই তো বলছো বক্তৃতা করে হাজার হাজার কোটি টাকা এসছে। রাস্তা করেছে, গাড়ি চলবে না, কি রাস্তা করেছ? এটা রাস্তা হয়েছে? রেগার মজুরি পায় না, টুয়েলভের মজুরি পায় না, অথচ ভোট দিতে ফটো সাপাটের টাকার তো অভাব নাই। এবার তো দুর্নীতিটা দেখেছেন, কাণ্ড কারখানা যেটা হয়েছে। গ্রাম থেকে শহর সর্বত্র খালি ভোট দিতে ভোট, কি মন্দির দর্শন করবে না ভোট দিতে ফটো দর্শন করবে? সরকারি টাকায় যদি ফটো ছাপিয়ে ভোট দিতে ফটো টাঙানো যায়, আগে তো উৎসব হয়েছে বামের আমলে, পুরো উৎসবে ভোট দিতে ফটো কেউ দেখেছেন? আর এখন শুধু ভোট কিনা মণ্ডপের নেতা সহ ফটোটা নিয়ে দিচ্ছেন। দেখছেন তো এবার এই যে দুর্যোগ, এই টাকাটা কোথেকে আসে? সরকারি টাকাটা আমার রেগার শ্রমিক কাজ করে পূজার আগে পয়সা পায় না, টুয়েলভের টাকা পায় না, আর এই টাকাটা কোথেকে আসে? এমনি তো কাজ নেই, যা 2-4 দিন দিয়েছে মজুরি দেয়নি। এই যে অবস্থাগুলো চলছে, এটা প্রতিবাদ করতে হবে, ঢুকে দাঁড়াতে হবে, ঘুরে দাঁড়াতে হবে। চুপ করে বসে থাকলে আটকানো যায় না, চুপ করে বসে থাকলে বাঁচা যায় না। নীরব হয়ে থাকে, আমার তো আক্রমণ চলছে, অত্যাচার চলছে, আমি চুপ করে থাকবো? প্রতিবাদ করতে হবে, দাঁড়িয়ে প্রতিবাদ করতে হবে। প্রতিবাদ যদি আমরা করতে পারি, সংঘবদ্ধ যদি হতে পারি, ঐক্যবদ্ধ যদি হতে পারি, শক্তি আমাদের বিরাট শক্তি। এখন তো দেখছেন, কিন্তু আগে আমরা দিল্লিতে বসেছি, কৃষক সংগঠন, শ্রমিক সংগঠন এবং আমাদের খ্যাত মজুর সংগঠন, 3টা সংগঠন মিলে আমরা সম্মিলিত হয়ে সিদ্ধান্ত নিয়েছি এইভাবে চলতে দেওয়া যাবে না, এইভাবে চলতে দেওয়া চলে না। এবং এটাকে আটকানোর জন্য একটা সম্মিলিতভাবে ঐক্যবদ্ধ আন্দোলন আমরা তৈরি করতে চাই। এই ব্যাপক ঐক্যবদ্ধ আন্দোলন যদি আমরা করতে পারি, লড়াইটাকে যদি তীব্র করতে পারি, সংগ্রামটাকে যদি তীব্র করতে পারি, তাহলে এটাকে আটকানো সম্ভব। এবং আমাদের দেশের লড়াই সংগ্রামী ইতিহাসও যদি আমরা দেখি, মহিলাদের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, অনেক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। স্বাধীনতা সংগ্রামী ইতিহাস থেকে শুরু করে যদি আমরা দেখি, বিরাট গুরুত্বপূর্ণ সংগ্রাম তারা করেছেন এবং মহিলারা জীবন পর্যন্ত দিয়ে দিয়েছেন। এই যে চাষ শ্রমিকের কাজ করে এতে জীবন গর্ভ অবস্থাটা কি, খাওয়ার জলের অবস্থাটা কি? বামফ্রন্টের সময় কিছুটা পরিবর্তন হয়েছিল, এখন আমরা আগের অবস্থা চলে গেছে। চাষ শ্রমিক মজুরি কত? 204 টাকা, তাও 100 টাকা সমবায় পায় না, চলে সংসার। লম্বা লম্বা ভাষণ তো দেয়, 340 টাকা মজুরি দেবে, 15 লক্ষ টাকা ব্যাংকে দেখবে, তারপর পেনশন করবে, পেনশন বাড়িয়েছেন, 1.5 লক্ষ লোকের পেনশন কেটে দিয়ে তারপর তাদের টাকাটা বাঁচিয়ে সেই জায়গায় অন্যদেরকে দিয়েছে, আর 1.5 লক্ষ লোক তারা পেনশন থেকে বঞ্চিত হয়েছে। এই তো চলছে, এই তো করছে তারা। এই অবস্থার মধ্যে আমাদেরকে এটা রুখার জন্য পুরুষ নারী সমতারে সকলে ঐক্যবদ্ধ হয়ে দুর্বার সংগ্রাম তৈরি করতে হবে, লড়াই তৈরি করতে হবে এবং সাহসের সঙ্গে এগিয়ে যেতে হবে। অঙ্গনারী ওয়ার্কার, ভিক্টিম ওয়ার্কার যারা আছেন বা এনএইচএম এর সঙ্গে যারা যুক্ত, আশা ওয়ার্কার, যেখানে সংগ্রাম, যেখানে লড়াই, মায়েরা বোনেরা দাবি আদায় করে নিয়েছেন। বিহারে 28 দিন লড়াই করে বাচ্চা কাচ্চা নিয়ে এসে বসে গেছে, হয় দাবি মানবে অথবা বাড়িতে যাও না, আদায় করেছে। 10,000 টাকার উপর মজুরি বেড়েছে। গুজরাটে আদায় করে নিয়েছে, মধ্যপ্রদেশ আদায় করে নিয়েছে, হরিয়ানা আদায় করে নিয়েছে, পাঞ্জাবে আদায় করে নিয়েছে, দক্ষিণ ভারতের বেশ কয়েকটা রাজ্যে দাবি আদায় করে নিয়েছে। আমাদের রাজ্যে মহিলারা
ঠিক মতো মজুরিটা পায় না, মজুরি বাড়বে তো দূরের কথা। এই যে স্কিম ওয়ার্কার যারা, তারা যদি একবার ঐক্যবদ্ধ, ধরুন আমাদের রাজ্যে 40,000 আছে এই ধরনের স্কিম ওয়ার্কার, এখন বোধ হয় সংখ্যাটা 42-43,000 মতো হবে এই 3টা স্কিমে। 40,000 মহিলার মধ্যে যদি 20,000 মহিলা আগরতলা শহরে এসে বলে আমরা আসলাম বাড়ি থেকে, দরকার লাগলে না খেয়ে মরে যাব, কিন্তু দাবি আদায় করে বাড়িতে ফিরে যাব, দাবি যদি না দেয় বাড়িতে ফিরে যাব না, এই দৃঢ় মানসিকতা নিয়ে যদি আসে, দাবি আদায় করে ফিরে যাওয়া যায়। দেশের অনেক জায়গায় এই লড়াই করে দাবি আদায় করে নিয়ে গেছে। আমরা ঐক্যবদ্ধ হতে পারছি না, আমরা দাবি জানাতে পারছি না, আদায় হবে না। ত্রিপুরার মতো জায়গাতে বামফ্রন্ট সরকার যে সমস্ত সুযোগগুলো স্কিম ওয়ার্কারকে দিয়ে গেছেন, সম্মান, মর্যাদা, ইজ্জত, কাজের ক্ষেত্রে সুরক্ষা, এগুলি কি এখন আছে? নাই।